আওয়ামী পরিবারের ক্রিমিনালস, ওদের আসলে কেউ ক্রিমিনালের বাইরে আর কি, ওরা আশপাশে না, বহু দূরেও থাকা মানে মানুষজন সবই ক্রিমিনাল লোকজন। কিন্তু আমরা কি এমন জায়গায় চলে গেলাম যে আমাদের সংস্কার নিয়েও এখন জাতিসংঘকে বলতে হবে এবং জাতিসংঘের সামনে রেখে এই আলাপটা করতে হবে? কোনো দল কোনো সংস্কার যদি না মানে আপনি তাকে জোর করতে পারেন না, ফুল স্টপ। এই যে জাতিসংঘ মহাসচিব যে আসলেন, ইনি সংলাপের সহায়তার কথা বলেছেন, জুলাই গণহত্যার বিচারের সহায়তা দিতে পারে বা সংস্কার উদ্যোগেও সহযোগিতা দিতে পারে, কিন্তু আসলে জাতিসংঘে এখানে কিভাবে ভূমিকা রাখতে পারে বা আদৌ দরকার আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটা, আদৌ দরকার আছে কিনা। মানে আমি গতকাল এই বৈঠকটা, ফুয়াদ ভাই ছিলেন, আমরা নিউজে যা দেখলাম এখানে রাজনৈতিক দলগুলো ছিল, কিছু রাজনৈতিক দল, তারপর সিভিল সোসাইটির মানুষজন ছিলেন। যেটা গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টি কেড়েছে বেশি, এটা আমারও, সেটা হচ্ছে এখানে সংস্কার কমিশনের চেয়ারম্যানরা ছিলেন। এখন জাতিসংঘের সামনে এই সংস্কারের আলাপ তোলা, এবং আমি যদি আরেকটু যোগ করি, এই বৈঠকটার পরে বিএনপি যে ব্রিফিং করেছে, বিএনপি মহাসচিব এবং একজন স্থায়ী কমিটির সদস্য দুজন মিলে, এবং আমি মহাসচিবকে বলতে শুনলাম যে ওনাদের কেন ডাকা হয়েছে উনি বোঝেননি, একদম বুঝিনি শব্দটা ব্যবহার করেছেন। সংস্কারের কথা উঠেছে এবং আমি পরে ব্রিফিং দেখলাম। আমি যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মহাসচিব মানে জাতিসংঘের মহাসচিব ব্রিফ করছেন, সেখানেও কিন্তু কিছু কথা উনি বলেছেন, কারণ তার সামনে এগুলো প্রেজেন্টেড হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের দিক থেকে এটা একেবারেই ঠিক হয় না। যেমন ফুয়াদ ভাই খুব গুরুত্বপূর্ণ কতগুলো তার পার্টি থেকে গুরুত্বপূর্ণ দাবি, যেগুলো জাতিসংঘকে দিয়েই করতে হবে, বিশেষ করে আওয়ামী পরিবারের ক্রিমিনালস, ওদের আসলে কেউ ক্রিমিনালের বাইরে আর কি, ওরা আশপাশে না, বহু দূরেও থাকা মানে মানুষজন সবই ক্রিমিনাল লোকজন। এটা চাওয়া। আমাদের একটা রিপোর্ট করেছেন তারা, এই রিপোর্টটা নিয়ে আমরা কি করতে পারি, বিচারের প্রশ্নে জাতিসংঘ আমাদেরকে সাহায্যও করতে চেয়েছিল, অবশ্য তারা কন্ডিশন দিয়েছে। ভলকার তুর্ক বলেছেন যে আমাদের দুটো জিনিস পাল্টাতে হবে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া মানে একজন আসামির অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করা যাবে না, আর একটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা যাবে না, তাহলে কিন্তু তারা আমাদেরকে সেটা দিয়েও সাহায্য করতে পারে। সো আমরা এটা রেখেও যদি তাদের সাহায্য পেতে পারি কিনা, সো এগুলো নিয়ে জাতিসংঘের সাথে আমাদের এনগেজমেন্ট ইজ রাইট। এবং আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে উনি নিজে ওখানে বলেছেন ওনার ব্রিফিংয়ে যে এটা নিয়ে আবার একটা গ্লোবাল আগ্রহ যাতে তৈরি হয়, এগুলো ঠিক আছে। কিন্তু আমরা কি এমন জায়গায় চলে গেলাম যে আমাদের সংস্কার নিয়েও এখন জাতিসংঘকে বলতে হবে এবং জাতিসংঘের সামনে রেখে এই আলাপটা করতে হবে? এতে না আমরা আমাদেরকে আন্ডারমাইন করেছি। আগে হলে করতাম না। যেমন জাতিসংঘ কিন্তু দূত পাঠিয়েছে বিভিন্ন সময়, যখন দুটো দল একেবারে মারাত্মক সাংঘর্ষিক পরিস্থিতিতে গিয়ে দেশটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা একটা ব্যাপার। 2006 সালের নির্বাচনের আগে হয়েছে, 96-তে হয়েছে, জাতিসংঘ থেকে দূত এসছে, এটা হতে পারে। কিন্তু তার মানে কি জাতিসংঘের এখন মহাসচিবকে রেখে কথা বলার মানে কি এই যে আমরা এখন ওই জায়গায় চলে গেছি? উত্তর হচ্ছে না। আর একটা কথা একটু মনে রাখা দরকার, ক্লিয়ারলি বলবো, কোনো দল কোনো সংস্কার যদি না মানে আপনি তাকে জোর করতে পারেন না, ফুল স্টপ। একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা জিনিস নিয়ে কেউ আপত্তি করতে পারবে না, সেবার আমাদের ওই সংকটটা আগে হয়েছিল, একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন। এটা নিয়ে যদি কেউ দ্বিমত করে, তার উপরে আমরা সবাই মিলে তীব্রতম চাপ তৈরি করবো, এবং আপনি গণতান্ত্রিক ব্যবস্থাতেই থাকতে পারবেন না যদি আপনি নির্বাচন ম্যানিপুলেট করেন। সো এটা নিয়ে মধ্যস্থতা সহ যাবতীয় হতে পারে। কোনো দলকে বলতে পারে না যে না আমি এটা করবো না, আমি এটা মানি না। সংস্কার তো একটা পলিটিক্যাল ইডিওলজি এবং ফিলসফির ব্যাপার। 70 অনুচ্ছেদ আমি পাল্টাবো, ধরুন আমি উদাহরণ দিই, জামাত তো 70 অনুচ্ছেদ পাল্টানোর কথা বলে না। আপনি কি ওকে ঘাট ধরে এবার বলতে পারেন যে না তোমাকে 70 অনুচ্ছেদ মানতে হবে? না। আমি ওনাদের সাথে টক শোতে জিজ্ঞেস করেছি, খুব ভালো উত্তর পেয়েছি তা বলছি না, কিন্তু ওনাদের তো ফিলোসফি তাই, হতেই পারে। আপনি সংস্কার চান না, তো এখন আপনি সংস্কারের জন্য চাপ তৈরি করছেন জাতিসংঘ ইনডিরেক্টলি, এই চর্চাটা ভালো হলো না। আমরা নিজেরা কথা বলবো সংস্কার কদ্দূর কী করবো, এবং কোনো দল যদি বলে এই যে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বা সুপারিশ নিয়ে মূলত আলোচনা হচ্ছে, ওনারা যদি বলেন যে আমরা একটাও মানি না, আপনি তাকে কি অ্যাকিউজ করতে পারেন? এটা কে করবেন? ফুয়াদ ভাইরা করবেন। ধরেন কোনো দল বললো না, কিন্তু ওনার দল তখন ভোটের মাঠে সেই দলকে এইসব দিয়ে কিন্তু চেষ্টা করবেন ঘায়েল করতে, কারণ উনি চান যে উনি জনগণের সাথে কানেক্টেড হবেন, উনি ওনার দলটা কেন ওই দলের চাইতে ভালো সেটা সেল করার জন্য আলাপগুলো আনবে। কিন্তু বাকি কেউ যদি কিছু না মানে, এটা নিয়ে খুব জোরাজোরির কিছু নাই, এটা নিয়ে প্রবলেমের কিছু নাই। এখানে আমি মনে করি সরকার খুবই স্ট্র্যাটেজিক একটা ভুল করেছে, এবং সরাসরি যদি বলি, যেহেতু বিএনপি সংস্কারের প্রশ্নে একটু রিল্যাক্টেন্ট, কম সংস্কারের কথা ওপেনলি তারা বলছে, বিএনপির ওপর এখানে একটা চাপ তৈরি করার জন্য এটা করা হয়েছে। জি, অনেক ধন্যবাদ।
ব্যারিস্টার ফুয়াদ, যেটা আপনি বলছিলেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনি তার ছাত্র জীবনের কথা বলছিলেন, সেটা যদি একটু বলে, যে জন্যে উনি এসেছেন প্রথমে রোহিঙ্গা ইস্যুতে, ওনার এই আশা কতটা প্রভাব ফেলবে এবং আমরা আসলে কোনো আশার আলো দেখতে পারবো কিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে। উনি ওনার বক্তব্যে যেটা মানে যে বিষয়গুলো উনি বলেছেন তার ভিতরে একটা হচ্ছে যে যেটা আপনাদের আভ্যন্তরীণ বিষয় সেটা আপনারা আভ্যন্তরীণভাবে আলোচনা করি আপনারা ঠিক করবেন। ওনার বক্তব্যে মনে হয়নি যে উনি কোনোভাবে ইন্টারফেয়ার করবেন এখানে কোনটা সংস্কার হবে, কবে নির্বাচন হবে। ওনার বক্তব্যে এগুলো অ্যাবসলিউটলি কিছুই আসে না, এটা অ্যাবসলিউট উনি বলে দিয়েছেন এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার। উনি ওনার ছাত্র জীবনে পর্তুগালে, উনি পর্তুগালের মানুষ, উনি পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিলেন, বাম রাজনীতি করেছেন লম্বা সময়, ওখানকার যে সোশ্যালিস্ট পার্টি ছিল পার্টির চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে উনি ইউনাইটেড নেশনসের যে রিফিউজির রিলেটেড যে হাই কমিশন ওইটার হাই কমিশনার ছিলেন। তো ওনার বর্ণাঢ্য ক্যারিয়ার আছে আর কি। তো উনি ওনার নিজের প্রসঙ্গেই বলছিলেন যে ওই পর্তুগালের যে পরিবর্তন, কলোনিয়াল এরা থেকে ফিরে আসা, মিলিটারির ভিতরে এই গল্পগুলো বলছিলেন, এবং তারপরে তারা যে চেঞ্জগুলো করেছেন, রিফর্মগুলো করেছেন, এখন সেই রিফর্মগুলো আমাদের ওখানে কিছু কিছু কাজ করতেছে, কিছু কিছু কাজ করে নাই। এখানে অনেক দ্বিমত ছিল, অনেক একমত ছিল। আবার অনেকে মনে করছেন ওই কাজটা তখনই করা দরকার ছিল, এখন করা হয়নি কেন। আবার তখন করা হয়েছে, এখন অনেকে সমালোচনা করছেন যে এটা তখন করা ঠিক হয় না, এটার জন্য আমাদের জাতিকে সাফার করতে হয়েছে। তো আপনাদের এই ট্রানজিশনে এই মতামতগুলো, ভিন্ন মতগুলো আসবে। আপনারা কোন মডেল ফলো করবেন, পর্তুগাল জিনিসটা কাজ করেছে এটা বাংলাদেশে আনলে যে কাজ করবে ব্যাপারটা তা না, আবার বাংলাদেশেরটাও পর্তুগালে নিয়ে গেলে কাজ করবে তাও না। তো উনি এই এক্সাম্পলগুলো দিয়েছেন মোটা দাগে। রোহিঙ্গাদের বিষয়ে উনি আসলে তেমন বড় কিছু বলেন নাই, যে বাট উনি বলেছেন যে এটা নিয়ে উনি কনসার্ন, যেটা এর আগে উনি পাবলিকলি যেটা বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ কীভাবে করা যায়। আমি যতটুকু জানি যে বাংলাদেশ সরকারও এখন একটা রোহিঙ্গা কনফারেন্স করার কথা ভাবছে খুব শীঘ্রই। দিন তারিখ ঠিক করেছে কিনা আমার জানা নাই, বাট 1-2 মাসের ভিতরে তারা একটা মোটা দাগে একটা বড় রোহিঙ্গা কনফারেন্স করবে। এইটা একটা হতে পারে যে এইটা ওই কনফারেন্সের একটা কাইন্ড অফ এ পিআর আর কি, গ্লোবালি বিষয়টাকে তার অ্যাটেনশনে আনলো। উনি ইউএনএ ফিরে যাবেন, আমার বিশ্বাস যে উনি ওনার অফিসার এবং ওনার টিমকে উনি ব্রিফ করবেন এই বিষয়ে কী করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের টেকওয়ের জায়গাটা হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানের যে জায়গাতে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্স পাওয়া সম্ভব, যেখানে যেখানে জাতিসংঘ আমাদেরকে আমাদের স্টেবিলিটির ব্যাপারে হেল্প করতে পারবে, যেখানে আপনি জানেন যে আমাদের ব্যাপারে এখন প্রচুর ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে, ইন্ডিয়া লেড একটা পারসিস্টেন্ট প্রপাগান্ডা চলছে, সেরকম একটা জায়গা এবং সময়ে যখন ওনার মতো মানুষ এসে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে, এইটা আমাদেরকে একটা লেজিটিমেসি দেয় যে হ্যাঁ আমরা একটা ট্রানজিশনের দিকে যাচ্ছি এবং কালেকটিভ উইলের উপরে ভিত্তি করে আমরা এই ট্রানজিশনটাকে সাকসেসফুল করব। এবং মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা যে ফেল করছে এটা তার একটা প্রমাণ আর কি। তো সেই জায়গাতে আমি মোটা দাগে এটাকে ইতিবাচকভাবে দেখি, এবং এটাকে যেন কোনোভাবেই কোনো পক্ষ আভ্যন্তরীণভাবে কোনো ফর্মে ইন্টারফেয়ার করার চেষ্টা না করে, সেটা আমাদের জাতীয় কল্যাণের জন্য জরুরি।